আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 ওয়ার্ল্ডে। নিজেদের শক্তি দেখাচ্ছে ফিলিস্তিনি মুক্তি বাহিনী। গাজা যুদ্ধের এতদিনে এসে যেন হামাস সহ সকল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভয়ঙ্কর রূপ দেখল ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে গাজায় হামাসের সঙ্গী হয়েছে ইসলামিক জিহাদের কমান্ডোরা। সেই সঙ্গে আরও খেপেছে লেবানন ভিত্তিক সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের বিপজ্জনক সব আক্রমণে এখন ত্রাহি মধুসূদন অবস্থা ইসরায়েলি সেনাদের। ফিলিস্তিনি ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠা ইসরায়েলকে গাজা ছাড়তে প্রতিদিনই ভয়ঙ্কর সব হামলা চালাচ্ছে হাসান নাসরুল্লাহ শিষ্যরা। ছাড়খাড় হচ্ছে ইসরায়েলি ঘাঁটি। এবার এসব হামলার ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকারোক্তি দিয়ে যা বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এমন অবস্থায় দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত জানিয়ে বড় ঘোষণা দিয়েছে হামাস। আর যে কারণে হামাসের এক নেতাকে হন্য হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউরোপের দেশ স্পেন। এছাড়া ভারতের নির্বাচনে হেরে যেতে পারে বিজেপি। এইসব খবরগুলোর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। 18 মে শনিবার আল জাজিরার প্রতিবেদন মতে দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার আইএসডব্লিউ এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট সিটিপি বলছে জাবালিয়ার যুদ্ধ সবচেয়ে সহিংস, কারণ ফিলিস্তিনি যুদ্ধরা এখন পর্যন্ত এখানে তাদের সর্বোচ্চ হামলা চালিয়ে যাচ্ছে। সংস্থা দুটো বলছে জাবালিয়া শরণার্থী শিবিরে বেশ কয়েকটি সরু গলি রয়েছে, যা হামাস যোদ্ধাদের বাড়তি সুবিধা দিয়েছে। এই সরু গলি ব্যবহার করে তারা সহজেই রকেট চালিত গ্রেনেড এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালাতে পারছে। মার্কিন ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্কগুলো জানিয়েছে 17 মে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা জাবালিয়াতে ইসরায়েলের ওপর 22টি হামলা চালিয়েছে। তাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েলি সেনারা নিজেদের রণকৌশল একাধিকবার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এদিকে যুদ্ধ পর্যবেক্ষকদের মতে শুক্রবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ রাফা শহরে তাদের অভিযান অব্যাহত রেখেছে। সেখানেও ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি কমান্ড অবস্থানে রকেট ও মর্টার হামলা চালিয়েছে। হামাস জানিয়েছে যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হোক না কেন তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা। এক ভিডিও বার্তায় গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে হামাসের ইজ্জাল দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। তিনি বলেছেন, আমরা আমাদের জনগণের উপর আগ্রাসন বন্ধ করার বিষয়ে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে শত্রুকে নিঃশেষ করতে আমরা তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে প্রস্তুত। গাজায় ইসরায়েলি বাহিনী যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সে বিষয়ে তারা সব প্রকাশ করছে না বলে উল্লেখ করেন আবু উবাইদা। আবু উবাইদা ঘোষণা করেন, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গত 10 দিনে গাজা জুড়ে ইসরায়েলের 100 সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনী যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সে বিষয়ে তারা সব প্রকাশ করছে না বলে উল্লেখ করেন আবু উবাইদা। কাসাম ব্রিগেডের মুখপাত্র দাবি করেন, রাফা শহরের পূর্বাঞ্চলে এই ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর ওপর কঠিন আঘাত হেনেছেন। টাইমস অব ইসরায়েল বিভিন্ন প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবারে গাজায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দুঃস্বপ্নের একটি দিন কাটিয়েছে। গাজার উত্তর হামাসের যোদ্ধারা যেমন তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে, ঠিক সমানভাবেই লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের ভেতরে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যেই নিজেদের যুদ্ধ বিমান থেকে নিজেদের সামরিক এলাকাতেই বোমা ফেলেছে ইসরায়েল। আইডিএফ বলছে শুক্রবার সকালে একটি আধা টন বোমা একটি যুদ্ধ বিমান থেকে গাজা সীমান্তে ইয়াতেদ সম্প্রদায়ের একটি এলাকায় পড়ে যায়। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি। ঘটনাটিকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধ বিমানটি রাফা শহরে হামলা চালিয়ে ফেরার সময় এমন সেম সাইট ঘটনাটি ঘটিয়েছে। অবিস্ফোরিত অস্ত্রটি ইসরায়েলি বাহিনী সংগ্রহ করেছে। এমন ঘটনাও আরও ঘটেছে। আইডিএফ জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি ইসরায়েলি সামরিক ড্রোন উত্তরাঞ্চলীয় মাজদাল শামস শহরে বিধ্বস্ত হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি আকাশ থেকে পড়ে যায় বলে দাবি করা হচ্ছে। ড্রোনটি স্থলভাগে সামরিক চলাচল নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল। হামাসের দাবি, স্কাইরাইডার হিসেবে পরিচিত ড্রোনটি তাদের রকেটের আঘাতে বিধ্বস্ত হয়েছে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালান্ট। তবে এই ক্ষয়ক্ষতি পুরোপুরি বৃথা যায়নি বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার রাজধানী জেরুজালেমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গ্যালান্ট বলেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অস্বীকারের কোনো উপায় নেই।
এবং আমরা এটা বুঝতে পারি, কিন্তু গত কয়েক মাসে যত সন্ত্রাসীকে আমরা হত্যা করতে পেরেছি সেই সাফল্য তুচ্ছ নয়। শুক্রবারের বক্তব্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি বরাবরই বলে আসছি আমাদের সবসময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এতদিন পর্যন্ত কেউ একে তেমন গুরুত্ব দেয়নি। 7 অক্টোবরের পর সবাই বুঝতে পেরেছে যে আমরা কতখানি ঝুঁকির মধ্যে রয়েছি, তবে আমরা কখনো পিছু হটব না। সন্ত্রাসীদের প্রতিটি হামলার জবাব আমরা দিব। এদিকে চলমান যুদ্ধে ইসরায়েলের সম্পূর্ণ বিজয় অর্জনে সহায়তার অংশ হিসেবে উপত্যকায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের অবস্থান শনাক্তের উপর যুক্তরাষ্ট্র মূল দৃষ্টি রেখেছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক এসব কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, 61 বছর বয়সী সিনওয়ার গাজার গভীরে টানেলগুলোতে লুকিয়ে আছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। এর ভিত্তিতে দেশটি এ অঞ্চলে তল্লাশি জোরদার করেছে। দেশটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেন, হামাসের গাজা উপত্যকার প্রধান সিনওয়ার পালিয়ে প্রথমে মিশরের সিনাই উপদ্বীপ এবং পরবর্তী সময়ে লেবানন কিংবা সিরিয়ায় গেছেন কিনা সে সম্ভাবনাও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বক্তব্য জানতে চায় মিডল ইস্ট আই। তবে সিনওয়ার সংক্রান্ত গোয়েন্দা তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তারা সুনির্দিষ্ট কোনো গোপন তথ্যের কথা জানাননি। তাদের ভাষ্য, একটি বিষয়কে ঘিরে বিতর্ক এগোচ্ছে, আর তা হল সিনওয়ারের সর্বশেষ অবস্থা নিয়ে তথ্যের ক্ষেত্রে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তাদের মতে সিনওয়ারের সর্বশেষ অবস্থান শনাক্তে মোটা দাগে 1 মাসের মতো পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে থাকা তথ্য অনুযায়ী গাজায় ছিলেন হামাসের শীর্ষস্থানীয় এ নেতা। অপরদিকে ইসরায়েলমুখী একটি অস্ত্রবাহী জাহাজকে স্পেনের বন্দরে ভেড়ার অনুমতি দেয়নি দেশটির সরকার। 16 মে বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সাক্ষাৎকারে হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, এই প্রথম ইসরায়েলমুখী অস্ত্রবাহী জাহাজকে ভিড়তে দেওয়ার অনুমতি দেয়নি স্পেন, কারণ এর আগে আমরা ইসরায়েলে অস্ত্রের চালান বহনকারী কোনো জাহাজ শনাক্ত করতে পারিনি। তিনি আরও বলেন, ইসরায়েলমুখী যে কোনো অস্ত্রবাহী জাহাজের জন্যই এমন নীতি প্রয়োগ করা হবে। তিনি এ সময় এই জাহাজটি কোথা থেকে এসেছে তা বলেননি। তবে দেশটির পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, মারিয়ান ড্যানিকাই নামে জাহাজটি আগামী 21 মে কার্টেজেনার দক্ষিণ পূর্ব বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল। এদিকে স্প্যানিশ পত্রিকা এল পাইস এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলমুখী অস্ত্রবাহী জাহাজটি ড্যানিশ পতাকাবাহী ছিল। এটি ভারতের মাদ্রাজ থেকে ইসরায়েলের হাইফা বন্দরগামী ছিল। জাহাজটিতে 27 টন বিস্ফোরক দ্রব্য ছিল। সম্প্রতি ইউরোপের অন্যতম দেশ হয়ে স্পেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হয়ে উঠেছে। দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সমর্থন আদায়ের জন্য চেষ্টা করছে। এবারে ভারত প্রসঙ্গ। ভারতে এবারের সংসদীয় নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, আপকি বার 400 পার, অর্থাৎ কিনা বিজেপি জোট এবার 400 আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তৃতীয় মেয়াদেও কি ফের ভারতের সিংহাসন দখল করবে মোদী সরকার? আপকি বার 400 বার বলি কি সত্য হবে, নাকি সব ভাবনা উলটপালট করবে, নয়া ইনিংস শুরু করবে ইন্ডিয়া জোট? ভারতের ভোট বাজারে এইগুলোই এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু ভারতের 7 দফার নির্বাচনে 4 দফার ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এখন বিজেপি নেতারাও আর 400 এর কথা ভুলেও মুখে আনছেন না। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছে, দেখবেন বিজেপির আসন সংখ্যা 200-র নিচে নেমে আসবে। এদিকে লোকসভা নির্বাচনের মাঝামাঝি পর্যায়ে এসে বিজেপির এমন আশাকে দুরাশা বলছেন দেশটির অভিজ্ঞ সিফোলজিস্ট বা নির্বাচন বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব। তিনি সোজা ভাষায় বলেছেন, এটি কোনো বোধ ফেরত জরিপ নয়, বরং বিভিন্ন রাজ্য ঘুরে তার মনে হয়েছে এবার বিজেপির আশা পূরণ হচ্ছে না। ভারতের 543টি লোকসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে কোনো দল বা জোটকে অন্তত 272টি আসনে জিততে হবে। তবে যোগেন্দ্র মত দিয়েছেন 272 আসনের চেয়েও অনেক কম আসন পাবে এবার বিজেপি। এমনকি শরিকদের নিয়েও এবার সরকার গঠনে ব্যর্থ হতে পারে নরেন্দ্র মোদীর দল। ভোটের বোধ ফেরত সমীক্ষা ও জনমত সমীক্ষা করার ব্যাপারে যোগেন্দ্রর অভিজ্ঞতা সুদীর্ঘ।
তার কথায় প্রায় ৩০ বছরের। একসময়ে সিএসডিএস এর সিনিয়র ফেলো ছিলেন তিনি। তারপর লোকনীতি নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে প্রাক ভোট জনমত সমীক্ষা করতেন বা বুথ ফেরত সমীক্ষা জানাতেন। যোগেন্দ্র দাবি করেন তিনি রাজ্য রাজ্য ঘুরে যা বুঝেছেন তাতে করে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার অনেক কম আসন পাবে। যোগেন্দ্রর মতে অনেক নিচে নেমে যাবে বিজেপির আসন সংখ্যা, এমনকি শরিকদের নিয়ে এনডিএর আসন সংখ্যাও ম্যাজিক নাম্বার নাও ছুঁতে পারে। যোগেন্দ্র বলেন, সংবাদ মাধ্যমে প্রচারের মাধ্যমে একটা ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে যে বিজেপি আবারও ক্ষমতায় আসছে। সে কারণে অনেকে বলছেন ভোট দিয়ে কি হবে, জিতবে তো মোদি। কিন্তু এটা ঠিক নয়। বাস্তব ছবিটা দেশকে দেখানো আমার কর্তব্য বলে মনে করছি। যোগেন্দ্রর হিসেবে গতবারের তুলনায় ৭০টি আসন কমতে পারে বিজেপির, অর্থাৎ গেরুয়া শিবির ২৩৩টি আসন পেতে পারে, আর এনডিএ জোটের দলগুলো পেতে পারে ৩৫ আসন। মোট ২৬৮টি আসন জিততে পারে এনডিএ, যা সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ কম।